রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো ততই সক্রিয় হয়ে ওঠে। এই অভিযোগ নতুন নয়, আর পশ্চিমবঙ্গে তো এই ছবি আমরা বহুবার দেখেছি। সেই একই ঘটনার পুনরাবৃত্তি এবারও। বৃহস্পতিবার মানে গতকাল ইডির হানা আইপ্যাকের অফিসে। এই আইপ্যাক সংস্থাটি কি না, এই সংস্থাটি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা, এটা আপনারা সবাই জানেন। একসময় এই সংস্থার কর্ণধার ছিলেন প্রশান্ত কিশোর, যিনি এখন আইপ্যাকে যদিও নেই। তিনি এখন বিহারে নতুন রাজনৈতিক দল গড়ে নির্বাচনে লড়েছেন। এই রিসেন্ট নির্বাচন হলো বিহারে বিধানসভা নির্বাচন, এবং সেই নির্বাচনে যথারীতি ভরাডুবি হয়েছে তার দলের আর কি, চূড়ান্তভাবেই পরাজিত হয়েছেন। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। এখন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন এই মুহূর্তে তার বাড়িতে এবং অফিসে বৃহস্পতিবার ইডি হানা দেয়, এটা আপনারা জানেন। খবর পেয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সেখানে হাজির হন সদল বলে। তার নির্দেশে বিশাল পুলিশ বাহিনী নথি নিয়ে বেরিয়ে আসে। এরপর শুরু হয় হাই ভোল্টেজ পলিটিক্যাল ড্রামা। দুপক্ষই দ্বারস্থ হয় হাইকোর্টের। শুক্রবার সেখানেও আরেক প্রস্ত ধুন্ধুমার কাণ্ড। ভিড়ের চাপে শুনানি শুরু না করেই বিচারপতি এজলাস ছেড়ে বেরিয়ে যান। তাহলে দাঁড়ালোটা কি? বৃহস্পতিবার যা ঘটেছিল সেটা শুধু একটা রেইডের খবর নয়, সেটা আসলে ভোটের আগে রাজনৈতিক দাবা খেলার আরেকটা চাল। ইডি ঢুকলো আইপ্যাকের অফিসে এবং প্রতীক জৈনের বাড়িতে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠল, ইডি ঠিক এই মুহূর্তে কেন? ভোট যত এগিয়ে আসছে ঠিক ততই কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর তৎপরতা বাড়ছে? এই প্রশ্নটা বিরোধীরা বহু দিন ধরেই তুলে আসছেন। তৃণমূলের অভিযোগ, বিজেপি ভোটের সময় ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে। আর ঠিক সেই রেইড চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদল বলে সেখানে পৌঁছে গেলেন। তার নির্দেশে পুলিশকর্মীরা ফাইল নিয়ে বেরিয়ে এলেন। এই মুহূর্তটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে আইনের প্রশ্নের পাশাপাশি তৈরি হয় রাজনৈতিক একটি ছবি। আর রাজনীতিতে ছবি মানে কিন্তু বার্তা, অর্থাৎ পলিটিক্যাল মেসেজ। মমতার অভিযোগ, তদন্তের আড়ালে তৃণমূলের গোপন দলিল ও নির্বাচনী পরিকল্পনার নথি হাতানোর চেষ্টা করছে বিজেপি। ইডি কি বলছে? ইডি বলছে তল্লাশি রাজনৈতিক প্রতিষ্ঠানকে নিশানা করে হয়নি। এই অভিযান অর্থ পাচারের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ মাত্র। এই তল্লাশি কোনো দলীয় কার্যালয় বা দলীয় অফিসে হয়নি। এরপর ইডি আদালতের দ্বারস্থ হয়। আইপ্যাকের দপ্তরে তদন্তে বাধা পাওয়ার অভিযোগ নিয়ে কলকাতার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। শুক্রবার দুপুরে হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই মামলা মুলতবি হয়ে যায়। কেন? সেটাও অদ্ভুত ঘটনা। আদালত কক্ষে এত ভিড় হয়ে যায় যে বিচারপতি শুনানি শুরু করতে পারেননি। শেষ পর্যন্ত ক্ষোভ প্রকাশ করে বিচারপতি এজলাস ছেড়ে বেরিয়ে যান। বিচারপতি শুভ্রা ঘোষ মামলাটি আগামী 14 জুলাই পর্যন্ত মুলতবি রাখেন। তারপরেও আরেক প্রশ্ন নাটক। তারপরেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অফিসের দ্বারস্থ হয় ইডি। তাঁদের আবেদন ওই মামলার দ্রুত শুনানি হোক, কিন্তু সেই আবেদন মঞ্জুর করলেন না হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। এখন ছবিটা একটু বড় করে দেখা যাক। পশ্চিমবঙ্গে এই ইডি সিবিআই হানাটা আমাদের কাছে কিন্তু নতুন কিছু নয়। নারদ, সারদা থেকে শুরু করে কয়লা পাচার কাণ্ড, গরু পাচার কাণ্ড, প্রতিবারই একই পরিচিত প্যাটার্ন দেখা গিয়েছে। ভোটের মুখে তদন্ত তীব্র হয়, তারপর রাজ্যের শাসক দল বলে যে এটা রাজনৈতিক প্রতিহিংসা, আর বিজেপি বলে আইনের ঊর্ধ্বে কেউ নয়, তদন্ত তার নিজের পথেই চলবে। আলটিমেটলি কিন্তু সব ধামাচাপা পড়ে যায়, কিছুই প্রমাণ হয় না, সাজাও হয় না কারুর। বড়জোর 2-4 বছর জেল যে কজন ধরা পড়েন আর কি নেতা মন্ত্রী, তারপর যথারীতি জামিন মঞ্জুর হয়ে যায়, আবার যে কে সেই। এই একই ছবি আমরা কিন্তু দেখতে পাই অন্য রাজ্যের ক্ষেত্রেও। মহারাষ্ট্র, দিল্লি, ঝাড়খণ্ড, যেখানেই বিজেপি সরাসরি ক্ষমতায় নেই, সেখানেই কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোর তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে তৃণমূলের অভিযোগ একেবারে যে হাওয়ায় ভাসানো এমনটাও বলা যায় না।
ভোট এলে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর সক্রিয়তা বেড়ে যায় এটা কিন্তু পরীক্ষিত সত্য। এবার আসি দিল্লির প্রসঙ্গে। গতকাল এক প্রস্ত নাটক হলো এ রাজ্যে, এবার দিল্লিতে তার জের গিয়ে পড়ল। এই ঘটনার সমান্তরালভাবেই দিল্লিতে এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের সাংসদরা ধর্নায় বসলেন, সাংসদরা রাস্তায় বসে পড়লেন, অমিত শাহর বাড়ির সামনে বসে পড়লেন। তাদের অভিযোগ একটাই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার হচ্ছে এবং গণতন্ত্র হত্যার চেষ্টা করছে। এটা শুধু প্রতিবাদ নয়, এটা একটা স্পষ্ট রাজনৈতিক বার্তা। বলা হচ্ছে এই লড়াই শুধু রাজনৈতিক লড়াই নয়, এই লড়াই কেন্দ্র বনাম রাজ্যের মানুষের লড়াই। এখানে কিন্তু কেন্দ্রের সঙ্গে রাজ্যের মানুষের লড়াইকে তুলে ধরা হচ্ছে। অন্যদিকে পাল্টা আক্রমণের রণকৌশল কিন্তু বিজেপিরও। আইপ্যাক কাণ্ডে দিল্লিতে আজকেই শুক্রবারই সাংবাদিক বৈঠক করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি প্রশ্ন তুলেছেন রাজ্যে কি কোনো তদন্ত সঠিকভাবে হতে দেবেন না মমতা। মমতার গতকাল হাজির হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজনীতিটা খুব ভালো বোঝেন। তিনি জানেন কিভাবে তদন্তকে ইস্যু বানাতে হয়, কিভাবে নিজেকে লড়াই করা নেত্রী হিসেবে তুলে ধরতে হয়। আইপ্যাকের অফিসে ইডি হানার সময় সদল বলে মমতার উপস্থিতি সেই কৌশলেরই অংশ। অন্যদিকে বিজেপিও বিজেপির কাছেও এই হিসেবটা পরিষ্কার আর কি, যে তারা চাইছে দুর্নীতির প্রশ্নে আক্রমণ জারি রাখতে। তারা জানে যে রেড আর তদন্ত ভোটের সময় একটা সাইকোলজিক্যাল প্রভাব তো ফেলে। মানুষ ভাবতে শুরু করে যে কিছু তো একটা আছে, ডাল মে কুচ কালা হ্যায়। মানুষের মনে এই সন্দেহটা ঢুকিয়ে দিতে পারাটাই আসলে তাদের আর কি বিজেপির রাজনৈতিক পুঁজি। এর সঙ্গে আছে ধর্মীয় মেরুকরণ, যে ধর্মীয় তাস বরাবরই বিজেপি খেলে আসে। কিন্তু এই দুই রাজনৈতিক হিসেবের মাঝে একটা বড় প্রশ্ন থেকে যায় যে রাজ্যের সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কি পড়ে। চাকরি নেই, শিল্প নেই, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, স্বাস্থ্য শিক্ষা সব ক্ষেত্রে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতি অনেকটাই হয়ে উঠেছে রোজকার রাজনৈতিক থ্রিলার, টেলিসোপ বললেও ভুল হয় না। ওই বাংলা টেলিভিশনের সিরিয়ালের মতো আর কি। আজ রেড, কাল কোর্ট, পরশু আবার সিবিআই হানা, তারপরের দিন ধর্না, তারপরে মিছিল, পাল্টা মিছিল। ভোট যত এগিয়ে আসবে এই নাটকের গতি কিন্তু আরও বাড়বে। কেন্দ্রীয় সংস্থাগুলোর তদন্তকারী সংস্থাগুলোর তৎপরতাও বাড়বে, রাজ্যের শাসক দলের তরফে প্রতিবাদও বাড়বে। শেষ পর্যন্ত এই লড়াইয়ের শেষে ভোট কার বাক্সে পড়বে, কার পক্ষে যাবে সেটা যদিও সময় বলবে, কিন্তু আপাতত একটা বিষয় পরিষ্কার, পশ্চিমবঙ্গের রাজনীতি এখন একেবারে ফুল স্কেল পারফরমেন্স ভিত্তিক। আর ভোট যত এগোচ্ছে এই পারফরমেন্সের লেভেল ততই জোরালো হচ্ছে। আবার এরই মধ্যে কানাঘুষো শোনা যাচ্ছে যে পুরোটাই নাকি লোক দেখানো, তলে তলে সেটিংস হয়ে গিয়েছে। তাহলে আজকে নমস্কার, আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে বিটুইন দ্য লাইন্স উইথ চিনুতে।